নিশু কোথায় তুমি? এই তো ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছি। শিওর? মানে জন তোমাকে খুঁজছে ক্যাম্পাসে, তুমি ওকে পালিয়ে ওদের সাথে এসেছো, গাড়িও নাও নি সাথে। আমি তো কাছেই চলে আসবো। হবে না। আর ভার্সিটির পিছনে কিসের আড্ডা? ড্রাইভার আসছে, বাসায় যাও, বিকেলে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, শেলি নিয়ে যাবে তোমায়। তাদের কথার মাঝখানে গাড়ি চলে এলো। আমি বুঝি না তুমি সুদূর আমেরিকায় বসে বসে ইন ডিটেলস আমার খবরটা পাও কি করে? মনে মনে পাই, ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। ফ্রেশ হয়ে ফোন দেবে আমায়। ফোন দিতে হবে কেন? মনে মনেই না খোঁজ পাও, মনে মনেই নিয়ে নিবা। রাখছি। বলে নিশি খিলখিল করে হেসে ফোন রেখে দিল। আহিল নিজেও খানিকটা হেসে বিছানায় গা এলিয়ে দিল। এই কি হাসি আপু, তুমি এখানে? মাস্টার্স করার পর আইসিটি আর গ্রাফিক্সের উপর কাজ করার খুব ইচ্ছে হলো, তাই এখানে অ্যাডমিশন নিলাম। খুব ভালো করেছো। কবে আসলে ঢাকা? আমায় তো ফোন দাওনি একবারও। আমি এসেছি মাস তিনেক, এখান থেকে কিছুটা দূরে একটা হোস্টেলে উঠেছি। হোস্টেল? হোস্টেল কেন হাসি আপু? তুমি আমাদের বাসায় ওঠোনি? না মামা, আর তোর উপর আমার খুব রাগ নিশি। তুই বিয়ে করেছিস 3 বছর হলো, অথচ একবার আমি জানানোর প্রয়োজন মনে করলি না। হাসি আপু আসলে এবার বলিস না সময় পাসনি। 3টা বছর অনেক সময় নিশি, এতটা পর হয়ে গেলাম। হাসি আপু কোনো প্রোগ্রামই করা হয়নি, তাই বাবা ভেবেছিল। থাক, অনুষ্ঠান করে ইনভাইট করতি, আমরা তো এখন তোদের গেস্ট। অনেক মান অভিমান ছিল দুজনের মধ্যে। আসলে হুট করে লাইব্রেরিতে আসার পর দেখা হয়ে গেল নিশির তার ফুফাতো বোন হাসির সাথে। হাসির পুরো নাম তাহিয়া হোসাইন হাসি। রোজ ক্লাস থাকে না, বিধায় মিস ম্যাচিংয়ের জন্য দেখা হয়নি তাদের। সব অভিমান চুকিয়ে ফের বাড়ি ফিরল নিশি আর হাসি হোস্টেলে। এদিকে আহিলের ব্যবসা, নিশিকে সময় দেওয়া, টাইমলি ডক্টর দেখানো, নিশির পড়াশোনা, সব খবরাখবরই আহিল রাখছে। আরফি এইচএসসি দিয়ে এই বছর বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোতে চেষ্টা করছে খুব তোড়জোড়ে। তার খুব ইচ্ছে জাপানে হায়ার স্টাডিজটা কন্টিনিউ করার জন্য। এদিকে শিমুল বেগম এইসব নিয়ে চটে আসেন বেশ। আরফিকে ছেড়ে তিনি থাকবেনই বা কী করে? যদিও এখন থাকতে হচ্ছে, কারণ আশরাফ সাহেবের বয়স হয়ে এসেছে, একটা ম্যাক্সিমাম টাইম তার দেশের বাইরে কাটাতে হয় ব্যবসার জন্য। তাই এখন সাথে শিমুল বেগমও থাকেন, আহিলও মাঝে মধ্যে যাওয়া আসা করে। এদিকে নাজমুল সাহেব আর মুমতাহার দুজনে মিলে হজ সেরে এসেছেন। সবকিছু আপন গতিতে চলছে। শত ব্যস্ততার মাঝেও নিশির নিজেকে খুব একা মনে হয়। আজকাল তো তার ভাবনারা থেকে বসেছে তাকে, সারাক্ষণ কি যেন ভাবে। অন্যমনস্কতা খুবই বেড়ে গেছে। বই খাতা নিয়ে বসলেও দেখা যাচ্ছে বেঘরে সে কি যেন ভেবে যাচ্ছে। অনেকক্ষণ ডাকার পর উত্তর নিচ্ছে বা সিরিয়াস কোনো টপিকসে ফুহা করে যাচ্ছে। খুব খেয়াল করছে এসব আহিল বেশ কদিন ধরে। আজকাল তার ঘুমটাও খুব একটা ভালো হচ্ছে না। ভোরের শেষে ঘাম দিয়ে ঘুম ভেঙে যায়, সারা গা ঘামিয়ে ওঠে বা কখনো ঠান্ডা হয়ে আসে, কিন্তু স্বপ্নটা বেশিক্ষণ মনে থাকে না। হুট করেই ভুলে যায় সে। আর তারপর অনেক ভাবে, কিন্তু মনে পড়ে না। তবে তার রেশ থেকে যায়। হঠাৎ কেঁপে ওঠে ভেতরটা। তখন আর কিছু করতে ইচ্ছা করে না, চুপচাপ চোখ বুজে থাকতে ইচ্ছে করে। কোনো কাজে মন বসে না, কোনো কাজে না। অন্যদিনের তুলনায় আজ খুব সকালেই বেরিয়ে গিয়েছে আহিল। ঢাকার বাইরের সাইড ভিজিটিংয়ে যাবে ফ্যাক্টরির প্রোডাকশন ইউনিটের জন্য। বের হওয়ার আগে পই পই করে বলে গেছেন নিশিকে যে ক্লাস শেষ করে যেন ডাইরেক্ট বাসা চলে আসে। শোনো, নিশু, জন আর মেয়ারকে রেখে যাচ্ছি, ওদের ফাঁকি দেবার মোটেও চেষ্টা করবে না। আর ড্রাইভার তোমাকে নিয়ে একেবারেই ফিরবে, বুঝতে পেরেছো? মিয়াও ফিরে কেন? ওরা তোমার সাথে যাবে না? না, ক্লাস শেষে তো একটু যেটাই করো ওদের সাথে সাথে থাকবে। ওয়াশরুমেও নিয়ে যাবে। মাথা নিচু করে বিড়বিড় করতে শুরু করে দিল নিশি। আহিল রেডি হয়ে নিশির কোমর রাখলে কপালে একটা দেখে চুমু খেল। ওরা না হয় আমি আসার পর আমার সাথে যেও। নিশি হক চকিয়ে গেল, তারপর লজ্জায় একেবারে আহিলের বুকে সেধিয়ে রইল কিছুক্ষণ। আজকাল এই লোকের কি হয়েছে কে জানে, সবকিছুতেই ছোক ছোক করে। আর শর্তর তো কোনো শেষই নেই। এটা এভাবে করতে হবে, ওটা এমন হবে। কি করছো? কথা শুনো না, তুমি কিন্তু খুব বাজি হয়ে যাচ্ছ নিশু। কথাগুলো নিজের আপন মনে আওড়াতেই খুব হাসি পেল নিশি। আসলে সত্যিকারের অসভ্য একটা। ক্লাস ব্রেকে করিডোরে সব ফ্রেন্ডরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই নিশি রনে ভঙ্গ করে ছুটে চলে এলো আর হাসিকে লাইব্রেরি থেকে বের হতে দেখে। হাসিপু আবার হাসিপু আরে রাগও কেন? হাসি প্লাস আপু সমান হাসিপু। তোর এমন দিব না, দেখবি বুলি এমনিতে বন্ধ হয়ে যাবে।
ফুপিকে বলে দিব কিন্তু তুমি আমাকে বকেছো। আহারে ফুপির আল্লাহ দিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ চলছিল দুবানোর কথা। ফিরতে ফিরতে আহিলের বেশ রাত হয়ে গেল। গায়ের স্যুট খুলে অফিসের ব্যাগটা হাতে নিয়ে রুমে ঢুকতেই দেখা গেল নিশি রুমে নেই। রুমের ঘড়ির দিকে তাকাতেই দেখা গেল 12:32 বাজে। আহিল খুব স্বাভাবিকভাবেই হাতের ঘড়ি খুলে রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে স্টাডি রুমে চলে গেল। রুমের বারান্দা দিয়ে নিশি তখন ডিভানে নিশ্চিন্ত মনে বুকের উপর বই রেখে ঘুমাচ্ছে। নিশিকে ঘুমাতে দেখে আর জাগালো না। আস্তে আস্তে বইটা সরিয়ে মাথার পেছনে ডাবল কুশন থেকে একটা সরিয়ে দিল। আজকাল খুব একটা সময় দিতে পারে না নিশিকে, কিন্তু ভেতরটা সর্বক্ষণ পুড়তে থাকে এই পিচ্চিটার জন্য। ইচ্ছে করে সারাক্ষণ পাশে পাশে রাখতে। আর তার জন্যই আহিল ঠিক করেছে নিশির গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর তাকে নিয়ে অফিসে যাবে। তাহলে তার ভেতরেরটা সর্বক্ষণ আর পুড়বে না। নিশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো ভাবছিল আহিল। তুমি কখন এলে? নিশির কথায় ধ্যান ভাঙল আহিলের। তারপর মিষ্টি হেসে নিশির বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে পড়ল। আহিলের প্রতিটা নিঃশ্বাস নিশির যেন হৃৎপিণ্ডে গিয়ে বিচ্ছে। নিশির এত চেনা শব্দ ও কম্পন ধরিয়ে দিচ্ছে সারা শরীরে। তীর তীর করে মৃদুমন্দ কাঁপছে নিশির কাঁপনটা আহিল বুঝতে পেরে আর গভীর করে জড়িয়ে ধরে গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। প্রতিটা ছোঁয়াই যেন মাতাল করে দিচ্ছে তাকে। চোখ বুঝলো নিশি। ঘুমিয়ে গেলে কিন্তু পানিতে দিয়ে চুবানি দেবো একবারে। চোখ বন্ধ করে খিলখিল করে হেসে যাচ্ছে নিশি। আসলে অশুভটা এমন যত্ন নিয়ে আদর করে যে একেবারে ঘুম পেয়ে যায়। মাতাল করা ঘুম চোখ খোলা দেয়। নিশির অমন হাসি প্রতিবারই আহিলের হৃদস্পন্দন থামিয়ে দেয়। এইবারও তার ভিন্ন হলো না। হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের এলোমেলো স্পর্শ করতেই নিশি থেমে যায়। চোখ খুলতেই আহিলের ঘোর লাগা দৃষ্টিতে আবদ্ধ হয়ে যায় সে। খুব সন্তর্পণে দুহাতের আবদ্ধে আহিলের ঘাড় আগলে ধরে আরো কাছে নিয়ে আসলো তাকে। ঠোঁটের গভীরতায় দৃষ্টির মোহ আরো গাঢ় হতেই বেসামাল হয়ে পড়ল দুজনের নিঃশ্বাস। আচমকা আহিল নিশিকে ছেড়ে দিয়ে উঠে পড়ল। কিছুক্ষণ চুপচাপ স্বাভাবিক হয়ে বসে থেকে জোর পায়ে চলে গেল ওয়াশরুমে। একবারও ও পিছন ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত নিশির নিঃশ্বাস বন্ধের মতো মিলিয়ে রয়েছে আগের মতো। চোখের কোণা হতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল অবহেলায়। নিশি তো কাঁদতে চায়নি, এমন তো না ব্যাপারটা যে আজই প্রথম হয়েছে। বিগত কয়েক বছর অহরহ ঘটছে। অহরহ সবকিছু স্বাভাবিক থাকলেও ঘনিষ্ঠতা হয়েছে খুবই কম। আর যতটুকুই বা হয়েছে তার সবটুকুতে আগ্রহ এবং জোর তার নিজেরই ছিল বেশি। কিছু কিছু সময় নিজেকে আটকাতে পারতো না, অথচ এমন তো আগে হতো না। তাহলে না, আর ভাবল না সে। আর দুফোঁটা অশ্রু গড়ানোর আগেই চোখের কোণা থেকে মুছে নিল সে। আজকাল বড্ড বেশি বেহায়া হয়ে গিয়েছে চোখ দুটো, বড্ড। এবার শোয়া থেকে উঠে পড়ল সে। এগোতে লাগলো ডাইনিং এর দিকে। কতটা রাত হয়েছে এখনো যে খাওয়া হয়নি। কিছু হয়নি তো মানুষটার। খাবার টেবিল গুছিয়ে আহিলকে ডাকতে রুমে গেল নিশি। আহিল তখন সেন্টার টেবিলের উপর দুই পা তুলে দিয়ে ঘরের সিলিং এর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখে চোখ না পড়লেও নিশি বেশ বুঝতে পারছে আহিলের দৃষ্টি শূন্য, কোনো লক্ষ্য নেই এই দৃষ্টির। ব্যাপারটা আর কেউ না বুঝুক, সে বুঝে এবং খুব ভালো করেই বুঝতে পারে। হবে চলো, অনেকটা রাত হয়ে গেছে। নিশির কথায় নড়ল না আহিল, তবে কয়েকটা দীর্ঘশ্বাস গোপন করার চেষ্টা করলো। কি গো, আসো। এবার সোজা হয়ে বসলো আহিল। মেয়েটা এমন শব্দ দিয়ে আকুল করে ডাকে, একেবারে বুকের বাপাসটায় চিনচিনে ব্যথা তুলে দেয়। কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ বুকের সেই চিনচিনে ব্যথা নিয়েও আহিল নিশির চোখে চোখ রাখতে পারে না। খুব অপরাধ কাজ করে ভেতরে ভেতরে। পিচ্চিটাকে কি কষ্ট দিচ্ছে সে। তুমি কি উঠবে? হ্যাঁ, আসছি। খাবার টেবিলেও আহিল প্রায় চুপচাপ, কিন্তু নিশি একদমই স্বাভাবিক আচরণ করে যাচ্ছে। নিজে থেকে এটা সেটা জিজ্ঞেস করে পাতে তুলে দিচ্ছে। আহিলের ভেতরে ভেতরে যে অপরাধ বোধটা কাজ করে তা নিশি খুব বুঝতে পারে। এই আচরণের পর আহিল খুব সহজে নিশির চোখে চোখ রাখতে পারে না, স্বাভাবিক হয়ে কথা বলতে পারে না। তবে তার ভালোবাসার যত্নটা আগের থেকে কয়েক গুণ আরো বেড়ে যায়। সেটা অনুভব করতে পারে নিশি, খুব করে অনুভব করতে পারে। হ্যাঁ করো। আমি তো খেয়েছি রাতে। তাতে কি, আমার সাথে আমার হাতে খেতে হবে, এইটা ভেবে কেন খাও না? তোমার জন্য আমার প্রতি বেলায় দুইবার করে খেতে হয়। তোমার মতো খেলে আমি প্রতি বেলায় 2বার কেন 10বারও খেতে পারবো। বলছো তোমাকে, এমনিতেই মোটু হয়ে যাচ্ছি। তারপর ওয়েট, তুমি কি ডায়েট করছো? পিঠে আনা এগুলো হাড় দিয়ে ভাঙ্গা ফেলবো, চিনো আমারে? ও মা,
কেন চিনবো না? তুমি তো আমার একমাত্র জামাই। কথাটা বলেই নিশির স্বভাবসুলভ হাসি জুড়ে দিল, আর তার সাথে আইলো তার মেলালো। তবে অসভ্যতা ডায়েটের কথা শুনে 2 পিস মাছ আরো ঠুসে ঠুসে খাওয়ালো। বেশ কদিন ধরে শিমুল বেগম দু পরিবারের মধ্যে একটা ছোটখাটো গেট টুগেদারের কথা বলছিলেন। তাছাড়া ফারাজও গতকাল দেশে ফিরেছে ইংল্যান্ড থেকে। অনেকদিন ছেলেটাকে পাত পেরিয়ে খাওয়ানো হয় না তার। আবার আশরাফ সাহেবও আজ দেশে ফিরেছেন, তাই যেই ভাবা সেই কাজ। নিশির পরিবারকে দাওয়াত দেওয়ার সাথে সাথে ফারাজ আর সুহানাকে দাওয়াত দিতে ভুলেনি তিনি। আর এদিকে নিশি ও আহিল দুজনেই হাসিকে দাওয়াত দিল গেট টুগেদারে আসার জন্য। হাসি প্রথমে আসতে না চাইলেও তাদের জোরাজুরির কাছে ব্যর্থ হলো। ফ্লাইটে দেখে শিমুল বেগম সব বন্দোবস্ত করলেন, তা না হলে তার ছেলের বাবা আর তার সাথে নিশির বাবা সময় দিতে পারবে না। অনুষ্ঠানে সুহানা আর ফারাজ একসাথে এসেছে। নিশি তো ফারাজকে দেখে ভোদৌ। কি ডক্টর সাহেব, এতদিনে দেশে ফিরতে ইচ্ছে হলো? আহিলের এমন উত্তরে নিশি খানিকটা ভরকে গেলেও সুহানা খুব স্বাভাবিকভাবেই তাকালো ফারাজের দিকে। এখনো ফারাজের ঠোঁটের কোণায় মিষ্টি হাসিটা লেগে আছে। সে তো দোষ আপনারই ডক্টর সাহেব। এমন সুন্দরী প্রেমিকা ছেড়ে কেউ পাড়ি দেয় বিদেশে? তার বুঝি অভিমান হয় না? বাবার সাথে কথা বলছে। সুহানা আপু, বিয়ে করেছো কবে? উত্তরে সুহানা কিছু বলল না, তবে ফারাজের দিকে তাকালো এক পলক। আচমকে সুহানাকে এক হাতে আগলে ধরে খুশি খুশি মুখ করে বলল ফারাজ, এইভাবে না, আমার তো অনেক প্ল্যান তোমাদের বিয়ে নিয়ে। হুট করে করলে আমার প্ল্যানগুলোর কি হবে? তাদের কথার মাঝখানে আহিল এসে জয়েন করলো। খুব জমিয়ে নিল আড্ডা চারজন মিলে। তোমাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ আন্টি, আপনি তো আমাদের বাসায় গিয়েছিলেন আপুকে দেখতে। আপু মানে? রাশি আপু, সিলেট, আপনি আর আঙ্কেল। আর কিছু বলল না শিমুল বেগম, ইচ্ছে করেই বললেন না, অথচ কথা তার গলায় আছে, এসে আটকে রয়েছে। না, এখন কিছু বলে এমনিতেও ঠিক হবে না। কি বলতে কখন কি বলে ফেলে তার ঠিক নেই। অনুষ্ঠানের শেষে নিশি জোর করে সুহানা, ফারাজ আর হাসিকে রেখে দিল। ফারাজ প্রথমে নাকচ করলেও ও আহিলের সামনে নিল। খাওয়া দাওয়া শেষ করে ঠিক হলো বাগানে বসে বনফায়ার হবে, আর তার পাশে গোল করে বসে আড্ডা হবে জমিয়ে। দুই জুটির মাঝে হাসি নিতান্ত একলা হয়ে পড়ে আছে, আর তবে বাকিরা তাকে সেই ফিলিংস হতে দিচ্ছে না। আড্ডা হলো, গান হলো, ফারাজের এক একটা কথায় সবাই হাসিতে লুটপাটা হলো। তখন মাঝরাত বলা চলে। মাথার উপর হালকা শীতের আবছায়া কুয়াশার চাদরটা একেবারে পরিপূর্ণ। নিশিকে চাদরে গুটিয়ে দিয়েছে আহিল ভালো করে। এই মেয়ের এমনিতেও শীত বেশি। আড্ডার মাঝখানে সুহানা ঘুমে ঢুলুনি খাচ্ছে, তার ঠিক সময় ঘুমিয়ে অভ্যাস। ফারাজ এক হাতে জড়িয়ে নিতেই মিশে গেল তার সাথে, কাঁধে মাথা রেখে চোখ বুঝল পরম নির্ভরতায়। আর একটু থাকি। তো তুমি ডাক্তার হয়েছো কেন তাহলে? ফারাজ হেসে দিল, ভালোই ঘুম পেতেছে তাকে। বলি ফারাজ সুহানাকে নিয়ে ভিতরে চলে গেল। ওরা চলে যেতেই নিশি সোজা হয়ে বসে নিজের গায়ের চাদরটা খুলে আহিলের গায়ে জড়িয়ে দিল, আর একদম তার কোলের মধ্যে ঢুকে পড়ল সে। আহিল মুচকি হেসে আরো নিবিড় করে জড়িয়ে ধরল নিশিকে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে লা 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 লা। সকালের ব্রেকফাস্ট টেবিলটা পুনরায় জমজমাট। ফারাজ, নিশি আর ফি মিলিয়ে মুখর করে তুলেছে সকালটা। আশরাফ সাহেব বিষয়টা উপভোগ করলেও শিমুল বেগম বেশ চুপচাপ আছেন। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলছেন না, তবে মুখে একটা মেকি হাসি লেগে আছে। সেদিন ব্রেকফাস্ট শেষে ফারাজ সুহানাকে নিয়ে শুটিং স্পটে চলে গিয়েছিল। এদিকে আহিলকে লাগাতার নিশি বারণ করে যাচ্ছে আজকে অফ নেবার জন্য। শোনো না, শুনছি তো জান। আজকে না যাও না প্লিজ।
আজকে আমাদের বাসায় থাকো না। আজকে পসিবল না নিশু, যার মানে আমাদের নতুন একটা ডিল সাইনিং হবে আজকে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ডিলটা অভাবনীয় সাফল্য এনে দেবে আমাদের। আর খুব রিসেন্টলি যার মানে আমাদের একটা ব্রাঞ্চ সেট আপ হতে পারে, খুব ইম্পর্টেন্ট। নিশির মুখটা আগলে ধরে আচ্ছা, এত টাকা দিয়ে কি করবা তুমি? অনেক তো আছে আমাদের। আর একটা স্কাউট টিম পাওয়ার মতো সামর্থ্যবান হয়নি, তারপর না হয় থামবো। ফাইল গোছাতে গোছাতে বলল আহিল। নিশি তখনও ভেবে ভেবে ব্যস্ত। স্কাউট টিম দিয়ে কি করবা তুমি? আমি সেটাই বুঝতেছি না। ভাবো ভাবো, সারাদিন দিলাম ভাবো। বলেই চট করে নিশিকে চুমু খেয়ে বেরিয়ে গেল। নিশি তখন সবেমাত্র খাটে বসেছে আনমনে। ঠিক তখনই আহিল ছুটে এসে ব্যাগটা বিছানায় রেখে নিশিকে নিয়ে আলতো হয়ে বিছানায় ঝুঁকে পড়ল। আরে আরে, তোমাকে চুমু খেয়ে আমার মন ভরে না কেন বলো তো? ভেরি ব্যাড নিশু, ভেরি ব্যাড। বলেই মাতালের মতো ঠোঁটের গহীনে ভালোবাসায় সিক্ত হতে লাগলো। জাপানের নিজের পছন্দ মতো ইউনিভার্সিটিতে কাগজপত্র জমা দেওয়ার পর থার্ড রাউন্ড সিলেকশনে এসে আরফি অ্যাডমিশন বাতিল হয়ে গেল। এই নিয়ে খুব মন খারাপ করেছিল। শিমুল বেগম সব ভুলে মেয়েকে নিয়েছিল একদিন। আশরাফ সাহেব আর আহিল দুজনেই বলেছিলেন তারা তাদের মতন করে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। আর তাছাড়া আজকাল টাকা দিয়ে হয় না এমন কিছু নেই। কিন্তু আরফি নিজ যোগ্যতায় সামনে আগাতে চায় এবং সেটা হবে সম্পূর্ণ তার মেধার উপর নির্ভর করে। আহিল এবং আশরাফ সাহেব দুজনেই তার কথা শুনে সন্তুষ্টি হলেন। নিজেকে সামনে নিয়ে ফের খোঁজ খবর নিতে শুরু করলো অ্যাডমিশনের ব্যাপারে। এদিকে শিমুল বেগম ও মেয়ের সাথে সাথে এখানে সেখানে সবখানেই ছুটছেন। সংসারের সবটাই নিশি তার অনুপস্থিতিতে সামলাচ্ছেন। হ্যালো আপনার স্যার কোথায়? স্যার তো কনফারেন্সে ম্যাম। ওনাকে লাঞ্চের পর মেডিসিন নেবার জন্য মনে করিয়ে দেবেন এবং আপনি সামনে দাঁড়িয়ে থেকে কাজটা করবেন। আর তারপর আমাকে ফোন দিয়ে কনফার্ম করবেন। অবশ্যই ম্যাম। ড্রাইভারকে দিয়ে লাঞ্চ পাঠিয়েছি, বাইরের খাবার খেতে দেবেন না। শিওর ম্যাম, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে খানিকটা চুপ করে বসে রইল নিশি। বেশ কিছুদিন ধরেই সে খেয়াল করেছে আহিলকে রাতে ঠিকঠাক ঘুমাতে পারছে না। প্রেশারটা প্রায় উঠানামা করছে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে চুপচাপ উঠে বসে থাকে, আবার কখনো তার বিছানা থেকে তুলে নিজের সাথে মিশিয়ে ঝাপটে ধরে বসে থাকে। আকার ইঙ্গিতে কোনো কিছু জিজ্ঞেস করলেও কিছু বলে না, উল্টো হালকা হেসে চুপচাপ জড়িয়ে ধরে বসে থাকে। কাজ নিয়ে কি চিন্তিত? তেমন কিছু হলে তো আব্বু নিশ্চয়ই বাসায় কিছু না কিছু বলতেন, নাকি আব্বু কিছু লুকাচ্ছেন। জিজ্ঞেস করব, কোনো কিছু ভেবেই কুলকিনারা পাচ্ছে না সে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো দুপুরের খাবারের সময় অনেকটাই পেরিয়ে যাচ্ছে। বসে না থেকে রুম থেকে বেরিয়ে পড়লো। উদ্দেশ্য শিমুল বেগমকে ডাকা। আম্মু খেতে চলো, শেলি আন্টিকে বলে এসছি টেবিল সাজাচ্ছেন। উত্তরে শিমুল বেগম কয়েক দফা চুপ করে বসে থেকে ঘড়ির দিকে তাকালেন। দুপুরের খাবারের সময়টা কি জানা নাই? অর্ধেক বেলা গড়ানোর পরে আসছো ডাকতে। এটা বয়স কি তোমার বাতাসের গায়ে বাড়তেছে নাকি? আম্মু, মুখে মুখে কথা বলবা না বলে দিলাম। এখানে দাঁড়ায় না থেকে নিচে যাও, গিয়ে টেবিল গুছাও, যাও। নিঃশব্দে নিশি এসে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল। শিমুল বেগমের এই ব্যবহার আজকে নতুন না। বেশ কয়েকদিন ধরে তিনি এমন চটে আছেন বললেও ভুল হবে। খুব স্বাভাবিকভাবে তিনি কথাগুলো বলে। ব্যাপারটা রাগ থেকে না, স্বাভাবিকভাবেই কিছুই মেলাতে পারছে না নিশি। আর মেলাবেই বা কি করে? আগে তো এমন ছিল না তিনি। তাহলে কি আরফির টেনশনে? কি বৌমা, বাইরে দাঁড়িয়ে আছো যে? না, আব্বু খেতে ডাক দিতে এসেছিলাম আম্মুকে। আমিও আসছি ফ্রেশ হয়ে, আজ একসাথেই খাবো। তুমি গিয়ে সবকিছু গোছাও। আচ্ছা আব্বু। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পরপরই সাদেক সাহেবের আঠার মতন লেগে আছে আহিলের সাথে। ইভেন খাবারের সময় ও সে দরজার বাইরে দাঁড়িয়েছিল। টেবিল ক্লিন করে স্টাফ সব কিছু নিয়ে বেরিয়ে যেতেই হুড়োহুড়ি করে ঢুকলো সাদেক। লম্বায় মাঝারি হলেও স্বাস্থ্যটা ভালোই, হালকা শ্যামলা, বেশ কর্মঠে ছেলে। আহিলের রুচি পছন্দ অপছন্দ সবই সে খুব করে খেয়াল করে। কি ব্যাপার সাদেক? পানির গ্লাসটা টেবিলের উপর রেখে, অ্যাকচুয়ালি স্যার, আপনার মেডিসিন। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, ওদিকে থার্ড ড্রয়ারে। সাদিক মেডিসিন এগিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। আর কিছু না মানে স্যার, ম্যাম বলেছেন আপনার মেডিসিন খাবার সময় যেন আমি সামনে থাকি আর তারপর ওনাকে কনফার্ম করি।
সাদেকের কথা শুনে আহিল খানিকটা হেসে তাকে যেতে বলল। তারপর রিল্যাক্স হয়ে নিশির ফোনে বেশ কয়েকবার ফোন দিল। অ্যাজ ইউজুয়াল ম্যাডাম ফোন রিসিভ করেনি। নিশ্চিত ফোন রুমে ফেলে রেখে সারা বাড়ি টুটু করছেন। বিরক্তি না হয়ে খানিকটা হেসেই ফের নিজের কাজে মন দিল সে। চায়নার হোয়াই ইউনিভার্সিটিতে 40% স্কলারশিপের সাথে অ্যাডমিশন কনফার্মের জন্য আরফিকে আমন্ত্রণ জানিয়েছে। ব্যাপারটা জানা মাত্রই আরফি কিছুটা স্তব্ধ হয়েছিল। এমন একটা দিনের অনেক অপেক্ষা ছিল তার। যদিও ইউনিভার্সিটি তার কাঙ্ক্ষিত না, তারপরও এই দিনটার অনুভূতি কোনো অংশেই ফিকে নয় তার কাছে। বাসায় জানানোর পর আহিল নিজ দায়িত্বে সব খোঁজখবর নিয়েছে। প্রপার চায়না থেকে বেশ খানিকটা দূরে হলেও ওখানকার পরিবেশ বেশ মানসম্মত। আর এমনিতেও চায়নার জিয়াং ইং জায়গাটা স্টুডেন্টদের জন্য সিকিউর। সব ভেবে আহিল আর কোনো আপত্তি জানালো না। আপাতত অ্যাডমিশনের ব্যাপারে কনফার্ম করার জন্য কয়েক মাসের মধ্যেই আরফিকে চায়নায় পাড়ি দিতে হবে। তারপর 4টে বছর। সেই ভাবনা ভেবেই শিমুল বেগমের মন খারাপ করে আছেন। মেয়েকে ছাড়া থাকবেন কি করে তিনি? আম্মু, এখন আমার কথা বলতে ভালো লাগছে না, তুমি পরে এসো। দরজাটা খানিক চাপিয়ে নিশি বেরিয়ে এলো রুম থেকে। তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ফির শিমুল বেগমের কাছে গেল। কি হলো, আবার কি জন্য এসেছো? আম্মু, আমি কি কোনো ভুল করেছি বা কোনো বেয়াদবি? শোনো নিশাত, ভুল বেয়াদবি কেউ তোমাকে বলে কয়ে দিলে তোমার ধ্যান ভাঙবে। আসলে তুমি কি করেছো তাহলে তো হচ্ছে না। তোমার নিজেরও তো সেই ব্যাপারে থাকা উচিত। আর কি বলো তো, এগুলো পারিবারিক শিক্ষারও একটা দিক। থাক, কথা বাড়ালেই কথা বাড়বে। তুমি যাও এখন। শিমুল বেগমের প্রথম কথাগুলো মাথার উপর দিয়ে গেলেও শেষের কথাটা একেবারে ক্ষতবিক্ষত করে দিল তাকে। যে মানুষটা মা ছাড়া তাকে ডাকতো না, কি এমন হয়ে গেল যে উনিও এইভাবে ভুল পাল্টে ফেললেন? সব তো ঠিকই ছিল। তাহলে ধাতস্থ হতেই নিশের খেয়াল হলো যে উপরের তলার সিঁড়ির কাছটায় দাঁড়িয়ে আছে। আরফিকে উত্তর দিতে যাবে ঠিক তখনই আহিলের বাজখাই গলায় বিরেশে এক ধমক খেলো নিশি। ওখানে কি করছো তুমি? তোমাকে আমি না করেছি না? না করেছি কি না বলো? কোন রাজকার্য উদ্ধার করতে গিয়েছো তুমি? হ্যাঁ, কি হলো পড়াশোনা করে? আসলে আম্মুকে আম্মুকে দেখার জন্য বাসায় সার্ভেন্ট আছে, তুমি তাদের কেন কিছু বলো না? এর মধ্যেই শিমুল বেগম বেরিয়ে এলেন। শোন আহিল, তোর বউকে দিয়ে আমি কোনো দাসীবাদী খাটাচ্ছি না যে তুই এইভাবে বাড়ি মাথায় করবি। আর আমার দেখার জন্য তোর কথা অনুসারে সার্ভেন্টই যথেষ্ট। এতকাল তো তারাই করে এসেছে। তোর বউ তো দুদিনের সন্ন্যাসী মাত্র। মায়ের মুখে এ ধরনের কথা শুনে মেজাজ খারাপ হলেও নিজেকে সামলে নিল আহিল। ততক্ষণে শিমুল বেগম নিজেও রুমে চলে গিয়েছেন। নিশি গ্রস্ত পায়ে আহিলের সামনে নিজের রুমে চলে গেল, আর আহিল তার পিছু পিছু। আব্বু, কফি করে দেবো? ড্রয়িং রুমে বসে বিকেলে কিছুটা ফাইল দেখছিলেন আশরাফ সাহেব। শরীর খুব একটা ভালো না, বিধায় আজ অফিসে যাননি তিনি। অন্যদিকে শিমুল বেগম আরফিকে নিয়ে বেরিয়েছেন টুকটাক কেনাকাটা করতে। বন্ধ হয় না। লাইট কফি মিক্সড করো, আজকাল ঘুমের বড্ড অভাব। ঠিক আছে আব্বু। কফি বানিয়ে আশরাফ সাহেবের হাতে তুলে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নিশি। আব্বু। কিছু বলবে? জি আব্বু, আসলে অফিসে সবকিছু ঠিকঠাক চলছে তো? অফিসে আবার কি হবে? না মানে, ওনাকে বেশ চিন্তিত দেখি। রাতেও ঠিকঠাক ঘুমোতে পারে না, প্রেশারটা প্রায় আপ ডাউন করে। আমি জিজ্ঞেস করি কিন্তু কিছু তো বলে না। অফিসের সবকিছুই তো আল্লাহর দোয়ায় ভালো চলছে। আমি বরং ওকে জিজ্ঞেস করব। আব্বু। হ্যাঁ আব্বু। আমার কথা বলবেন না আব্বু, আপনি একটু ওর সাথে কথা বলেন। আশরাফ সাহেবের কথা বলে নিজের রুমে চলে গেল নিশি। অ্যাসাইনমেন্টের কাজ রয়ে গেছে কিছু, কালই জমা দেওয়ার লাস্ট ডেট। এখনই না বসলে কাল কোনো মতেই শেষ করা যাবে না। ক্লাস শেষ করে সবে মাত্র বের হয়েছে ক্লাস থেকে নিশি। সাথে ফ্রেন্ডসরাও আছে, যে যার মতন কথা বলে যাচ্ছে। আজ না কামাল, আরেকদিন। আজকে মনটা ভালো লাগছে না খুব একটা। মায়ের কাছে যাবো একটু। নিশিত, চল আমার সাথে। হাসিপু, তুমি কই যাবো? উফ, এত কথা বলিস কেন তুই? চল আমার সাথে। গাড়ি আছে না তোর সাথে? হ্যাঁ আছে তো। আচ্ছা, আয় তাড়াতাড়ি পা চালা। গাড়িতে উঠে নিশি বেশ কয়েকবার প্রশ্ন করে গেছে হাসিকে, কিন্তু হাসি কিছুই বলছে না। আপু, কই যাচ্ছি আমরা? আর
হাসপাতালে কেন? তুমি কিছু বলছো না কেন আপু? আমার টেনশন হচ্ছে তো। এর মধ্যেই তাহিয়ার ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ আসছি, নিশি আমার সাথেই আছে। হ্যাঁ রাখছি। ড্রাইভার গাড়ি ঘোরান। আপনি নিশি ম্যাডামের বাড়ির অ্যাড্রেসটা জানা আছেন, ওখানে চলেন। আপু, বাবার ওখানে কেন যাচ্ছি? তুমি কিছু বলছো না কেন আমাকে? নিশির শত প্রশ্নের তোপেও মুখ খুলল না হাসি। চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিল খানিকটা। গলা বেশ কাঁপছে তার, কথা বলতে ইচ্ছে করছে না তার। গাড়ি যখন নিশিদের বাড়ির সামনে পৌঁছালো তখনকার মধ্যে দুপুর প্রায়। গেটের বাঁদিকে একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো। গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্স দেখে নিশির ভেতরটা ধক করে উঠল। কোনো মতে পরিমরি করে সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকলো। দরজার কাছে আসতেই পাড়ার প্রতিবেশীর ভিড়, আর তার সাথে রানের আহাজারির বিলাপ। ওখান থেকে শুনতে পাচ্ছে নিশি। ভেতরে কি হচ্ছে অজানা আশঙ্কায় ভেতরটা কেঁপে উঠছে বারবার। আফা, এ কোন রাত পোহাইলো? আফা, এ কোন সর্বনাশের দিন দেখাইলো আমার ঘরে আল্লাহ? রানের কথায় কর্ণপাত না করে নিশির সামনে এগিয়ে গেল। মুমতাহারকে খাটিয়ে শুয়ানো হয়েছে সবে। নাজমুল সাহেব মুড সেঁচাচ্ছে বারবার। তাকে দারোয়ান আর ড্রাইভার মিলে সামলাচ্ছেন। কি থেকে কি হয়ে গেল সেটাই নিশি বের করতে পারছে না। সকালেই তো কথা হয়েছিল, এই যে ক্লাস করতে আসতে বলেছিল তাকে। নিশি শোন, ক্লাস শেষ করে আজকে বাসায় চলে আসো তো। তোমার জন্য কয়েকটা ড্রেস পছন্দ করে রেখেছি আমি। বুটিক্স এর নতুন কালেকশন উঠিয়েছি, এসব পছন্দ করে নিয়ে যাবা। আবার ড্রেস কেন মা? কদিন আগে আহিল কতগুলো কিনে দিল। দিক, তা আহিল ফিরবে কবে? বলো তো কাল পরশু। ফাইনাল মিটিং শেষ করে রাতের দিকে ফ্লাইট ধরবে। নিজের যত্ন নিও, আর আহিলের দিকেও খেয়াল রেখো। আরও তো অনেক কথা হয়েছিল। এই তো সকাল 9টার দিকে। এতটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? নিশি ফের বাবার দিকে তাকালেন, দেখে বোঝা যাচ্ছে অফিস থেকে এসেছেন। এবার রানীর দিকে তাকালেন। কি হয়েছে মায়ের রানী? আফা, আপনি আসবেন কইয়া আমার দোকানে যাই নাই। সকালে খালুজানের সাথে নাস্তা কইরা আমাকে কইলে রান্নার আয়োজন করতে। খালুজানের রওনা করাই দিয়া আমার সাথে রান্না করতেছিল। আধা রান্না শেষ কইরা আমারে কইল বাকিগুলো যেন আমিই শেষ করি। হে নাকি মাথা ঘুরাইতেছে, একটু শুইব। আমি রাধা শেষ কইরা আমার লইগা স্যালাইন যায় গুইলা আনছিলাম। ভাবছিলাম প্রেশারের জন্যই এমন হইছে। আমারে ডাগি আম্মা ওডে নাই। পরে সেলিম ভাইয়ারে ডাক দিলাম। সেলিম ভাই আর আফজাল চাচাই মিলাই আমারে ধরাধরি কইরা হাসপাতালে নিয়ে গেছে গাড়ি দিয়া। লগে আমিও গেছি। খালু আপিস টেনে হাসপাতালে গেছে। ডাক্তার কি জানি দেখলো। আর বলতে পারল না রানী। কান্নায় নিশির পায়ের কাছে লুটিয়ে পড়ল। তার নিজের আক্ষেপে বিলাপ করে যাচ্ছে ক্রমাগত। সে কেন রান্না শেষ করে গেল? আজকে যদি মুমতাহের পেছন পেছন যেত। এমন কত আহাজারি বিলাপ করে যাচ্ছে রানী। আর কারো কথা না শুনে খাটিয়ার পাশে এসে বসল নিশি। এক মনে সে তার মায়ের দিকে তাকিয়ে আছে। এই মানুষটা আর কথা বলবে না, বকবে না, লুকিয়ে লুকিয়ে তাকে দেখবে না। আমি কি স্বপ্ন দেখছি? আচ্ছা, আল্লাহ এমন করলো কেন আমার সাথে? তিনি তো জানতেন আমি এই মানুষটার ভালোবাসা থেকে কতটা বঞ্চিত ছিলাম। আর আজ যখন মা এভাবে চলে গেল, এভাবে ফাঁকি দিল আমায়, এত ভালোবাসার কি দরকার ছিল বলো তো মা? আমার যে বড্ড লোভ বেড়ে গেল এখন। আমার তো তোমায় ছাড়া চলবে না মা। ও মা, তুমি কি সত্যিই চলে গেছো? ও মা, কি গো, কথা বলো না, তাকাও না আমার দিকে। মা, শুনছো মা? মুমতাহার বেগমের মৃত্যু আজ প্রায় 2 দিন। কাছে পিঠের আত্মীয় স্বজন বলতে যদিও বা নিশিদের কেউ নেই, কিন্তু তথাকথিত যারা ছিল তারা সহানুভূতি আর সান্ত্বনা বাক্য বিনিময়ে বিদায় দিয়েছেন। নিশির মামার বাড়ির লোকজন আর ফুপুর বাড়ির লোকজন সবাই রয়ে গেছে। তুহিন মানে হাসির মা আর তার বাবা মিলে সবটা সামলে নিচ্ছেন। নাজমুল সাহেব বলতে গেলে স্ত্রী বিয়োগে বিধ্বস্ত প্রায়। তুহিন বেগমের একমাত্র ছোট ভাইয়ের এমন অবস্থায় মনে মনে ভেঙে চলে যাচ্ছে একেবারে। সেই বাবা মার পর নিজের হাতে কোলে পিঠে করে ভাইকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। এসব ভাবেই মনের ভেতরে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। আসলে সময় কত দ্রুত গড়ায়। এই তো সেদিন তার এই ভাই আপা আপা করে ওনার কোনা ছাড়তেই চাইতো না। বিয়ের পর বিদায়ের সময় তার কানে দেখে কে। বাধ্য হয়ে ভাইকে সহায় শ্বশুর বাড়িতে এসেছিলেন। মনে হচ্ছে চোখের পলকে সেই সব দিন অতীত হয়ে গেছে। পর্দার আড়ালে নাজমুল সাহেবকে দেখে নিশির কাছে গেলেন তিনি। মেয়েটাকে দেখে বুকের ভেতরটা ধক করে উঠে কেমন যেন নেতিয়ে ঝিমিয়ে পড়েছে।
শিমুল বেগম প্রায় প্রতিদিনই আসছে নিশিদের বাড়ি। সবার সাথে সাধারণ কথাবার্তা হলেও কেন যেন নিশির সাথে তেমন কথা সে বলতে পারে না। মেয়েটাকে দেখলেই কষ্ট হয়, কিন্তু এই কয়দিনে যে কি করে এত জড়তার সৃষ্টি হয়ে গেল তিনি নিজেও ভেবে পায় না। আর দুদিন যাবৎ নিশির সাথেই আছেন, সাথে হাসিও। তারা এই কথা সে কথা কত কথা বলে, কিন্তু নিশি কিছুই বলে না, ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। এদিকে এই 2 দিনে আহিলের ভেতর যেন ছুরি চালাচ্ছিল কেউ। ডিল সাইনিং এর কাজ গতকাল সকালে শেষ হলে হঠাৎ করে আবহাওয়ার গন্ডগোলে সব ফ্লাইট স্থগিত করে দিয়েছেন জার্মান এয়ারলাইন্স। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতের ফ্লাইটে জার্মান ছাড়বে আহিল। ওখানে বসে ফোনে বহুবার, হাজারবার এবং অগণিতবার নিশির সাথে কথা বলার চেষ্টা করে গেছে সে, কিন্তু মেয়েটা যেন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। কোনো কথায় কোনো প্রতিক্রিয়া নেই, শুধু মাঝে মধ্যে খুব বড়সড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে। তখন আহিল নিজে থেকে চুপ হয়ে যায়। নিশির নিঃশ্বাসগুলো মনোযোগ দিয়ে শুনে। একসময় এই নিস্তব্ধতাই তারও দীর্ঘশ্বাসে পরিণত হয়। ফোন কানে চেপে ধরে ঘুমিয়ে যায় নিশি।